পারুল আর সঙ্গীতা ছিল দুই চা আর তাদের বাড়ি ছিল সামনাসামনি। পার্থক্য ছিল একটাই যে পারুলদের বাড়িটা অনেক বড় ছিল, কারণ তার হাজবেন্ড অনেক বড় বিজনেসম্যান ছিলেন আর বড় জায়ের স্বামী ঠেলা করে সবজি বিক্রি করত। একদিন যখন সঙ্গীতা তার ঘরের বাইরে ঝাড় দিচ্ছিল, তাকে দেখে তার ছোট যা বলল, আরে ও দিদি, এই মরা ঝাড়ুটা নিয়ে আর কতদিন ঘষবে তুমি? দেখে তো মনে হচ্ছে 2 বছর আগে ধনতেরাসে কেনা সেই ঝাড়ুটা। এবার ছাড়ো এটাকে, একটা নতুন ঝাড়ু কিনে নাও। আমি তো প্রত্যেক মাসে ঝাড়ু কিনি। না রে ছোট, এই ঝাড়ুটা আরো কিছুদিন যাবে। তখনই সঙ্গীতার মেয়ে স্কুলের ছেঁড়া স্কার্টটা নিয়ে আসে। দেখো না, আমার স্কার্টটা ছিঁড়ে গেছে, আমাকে একটা নতুন স্কার্ট এনে দাও না মা। আরে না রে মা, ওটা তো সেলাই করা যাবে, আমি ওটা সেলাই করে দেব, নতুন কিনতে হবে না। ওফো দিদি, এত কিপটেমিও ভালো না। তুমি জানো আমার মেয়ের স্কার্টে নামমাত্র ছিদ্র ছিল, তাও আমি তাকে নতুন স্কার্ট কিনে দিয়েছি, যখন কিনা 2 মাস আগেই কিনে দিয়েছি। আর এই পারপাসে আমার শপিংও হয়ে গেল। আর তুমি নিজেও কিপটেমি করো আর মেয়েকেও কিছু কিনে দাও না। মা চলো না শপিং করতে। আর তুমি আমাকে প্রমিস করেছো যে আমাকে পিৎজা খাওয়াবে। পিৎজার নাম শুনে অনুর জিভে জল চলে আসে, কিন্তু সে জানতো যে তার মায়ের কাছে অত টাকা নেই। হ্যাঁ হ্যাঁ রিয়া মা, চল, তোকে আজকে আমি বড় শপিং মলে নিয়ে যাব। ওরা দুজন শপিংয়ে চলে যায়। আর এইভাবেই কিছুদিন কেটে গেলে একদিন 2 চা একটা দোকানে চুড়ি কিনতে যায়। তারপর, না না দাদা, এসব সস্তা চুড়ি দেখাবেন না, এগুলো আমার লেভেলের নয়, আমাকে একটু দামি চুড়ি দেখান। এসব সস্তা চুড়িতে আমি হাতও দিই না। হ্যাঁ হ্যাঁ দিদি, আমাদের কাছে অনেক রেঞ্জের চুড়ি আছে। আপনি বলুন আপনার বাজেট কত? বাজেটটা বললে আমার একটু দেখাতে সুবিধা হবে। দাদা, আপনি আমাকে সস্তা চুড়িটাই দেখান। 20 টাকা ডজনের যে চুড়িটা, ওটাই আমাকে দেখান। আরে দিদি, এত কিপটেমি করাও ভালো না। কখনো কখনো নিজের জন্য 2-4 পয়সা খরচ করতে হয়, বুঝলে? না রে ছোট, আমাদের গরিবদের জন্য 1 পয়সার অনেক দাম। আর তাই এত দামি চুড়ি কেনা আমার ক্ষমতা নেই। তাই আমি এই সস্তা চুড়িতেই খুব খুশি। আর আজকে যদি আমি 2 পয়সা বাঁচিয়ে রাখতে পারি, সেটা ভবিষ্যতে আমারই কাজে লাগবে। আর এভাবেই ছোট যা দামি চুড়ি আর বড় যা সস্তা চুড়ি কিনে বাড়িতে ফিরল। তারপর একদিন, মা, আমাদের ম্যাডাম বলেছে যে এবার আর স্কুল থেকে বই পাওয়া যাবে না, সব বই বাইরে থেকে কিনতে হবে, যার দাম 1000 টাকা। কি, এত দাম? কোনো ব্যাপার না মা, আমি কারোর কাছ থেকে বই চেয়ে পড়ে নেব। না মা, তোর পড়াশুনো নিয়ে আমি কোনো সমঝোতা করতে পারবো না। হ্যাঁ জানি, আমি তোকে নতুন বই কিনে দিতে পারবো না, কিন্তু সস্তায় পুরনো বই তো কিনে দিতেই পারবো। তুমি একদম ঠিক বললে গো, এরকমই একটা দোকান আমি চিনি। মা, বাবা, আমরা এত গরিব কেন? দেখো তো কাকি কত বড় লোক, কত টাকা ওড়ায়। ভগবান সবাইকে একরকম বানায় না। আমাদের গরিবদেরকে খুব ভেবেচিন্তে টাকা পয়সা খরচা করতে হয়। আর আমি চাই তুই আরো অনেক পড়াশুনো কর, কিন্তু মা মনে রাখিস, তুই বড় হয়ে যত টাকাই রোজগার করিস না কেন, শপিংয়ে কিন্তু বাজে টাকা খরচা করিস না। মা, আমি বড় হয়ে অনেক টাকা রোজগার করব আর তোমাকে নিয়ে গিয়ে শপিংও করাবো, কিন্তু কথা দিলাম যে আমি বাজে খরচা করব না। যেখানে সঙ্গীতা তার মেয়েকে সবসময় সঞ্চয় করা শেখাতো, অন্যদিকে পারুল তার মেয়েকে কিছুই শেখাতো না। আর একদিন, আরে রিয়া, তুই কেন বেকার কষ্ট করে প্রজেক্ট বানাচ্ছিস? আমি এখনই স্টেশনারি দোকান থেকে প্রজেক্ট কিনে আনছি। আমাদের টাকার অভাব আছে নাকি? তুমি আমার বেস্ট মা। আমি তো ভেবেছিলাম আমি যদি বলি তুমি আমাকে যদি বকো। এতে বকার কি আছে মা? যখন সবকিছুই টাকা দিয়ে কেনা যায়, তখন প্রজেক্ট কেন টাকা দিয়ে কেনা যাবে না? এরপর পারুল বাইরে থেকে প্রজেক্ট কিনে রিয়ার স্কুলে সাবমিট করে দিল। কিন্তু এসব করতে করতে রিয়ার অভ্যাসটা খারাপ হচ্ছিল। তারপর একদিন, মা, আমি এসব খাবার খাবো না, তুমি এক কাজ করো, আমার জন্য বাইরে থেকে খাবার অর্ডার করো। মা, তুই তো জানিস যে তোর বাবা বাইরের খাবার একদম পছন্দ করে না, আর আমাকে অনেক কথা শোনাবে। চল এক কাজ করি, সবজি কেনার নাম করে বাইরে গিয়ে সেখান থেকে খেয়ে আসি। ওয়াও, দারুণ আইডিয়া তো। এরপর ওরা বাজারে চলে গেল। আর অন্যদিকে সঙ্গীতারও ঘরের সব জিনিস শেষ হয়ে গেলে সেও বাজারে গেল। মা, আমার জন্য একটা বিস্কিটের প্যাকেট নিয়ে নাও না, আর একটু নিমকি। আরে না রে মা, ওই টাকায় তো একটা চা পাতার প্যাকেট হয়ে যাবে। এরপর সঙ্গীতা একটা চায়ের প্যাকেট নিয়ে নেয়। আর ওর এটা ভেবে খুব খারাপ লাগে যে প্রত্যেকবারই ওর মেয়ের মন মেরে ও ঘরের জিনিস কিনে নেয়।
কিন্তু নিজের দরিদ্রতার জন্য সে কিছু করতেও পারত না। এইভাবেই সময় কেটে গেল আর দুটো মেয়ে বড় হয়ে গেল। অনু যেখানে পড়াশোনায় ভালো ছিল, অন্যদিকে রিয়া পার্টি আর ডিস্কো নিয়েই ব্যস্ত ছিল। একদিন, রিয়া, তুমি কাল সারা রাত কোথায় ছিলে? আর তুমি এমন কি শপিং করলে যে আমার ক্রেডিট কার্ডের সমস্ত লিমিটই শেষ হয়ে গেল? ড্যাড, কালকে আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে ছিল, তো আমি পার্টিটা দিলাম আর কিছু শপিং করলাম, আর ওই করতে গিয়েই টাকা শেষ হয়ে গেল। কি, তুই এত শপিং করলি? হ্যাঁ, শপিং করা তো আমি তোমার কাছ থেকেই শিখেছি, তাই তুমি হিসাব নিও না। হিসেবটা আমি চাইছি, তুমি বা তোমার মা নয়, কারণ টাকাটা আমাকেই কামাতে হয়। তাই আজ থেকে তোমাদের মা মেয়েকে টাকা দেওয়া বন্ধ। আর রিয়া, তোমার যদি কাউকে নকল করতেই হয় তাহলে তোমার জেঠুর মেয়ে অনুকে করো, যে আজ পড়াশুনো করে উকিল হতে চলেছে, কারণ সে সারাদিন তোমার মতো ঘুরে বেড়ায় না। আরে বাচ্চা মেয়ে, এখনই তো এসব করার বয়স, এখন না করলে আর কবে করবে, তাই না? পারুল তার এই মেয়ের অভ্যাসগুলোকে সবসময় প্রশ্রয় দিয়েই গেল, আর যার ফলস্বরূপ ও এখন নেশাও করছে। আর অন্যদিকে অনু লেখাপড়া করে একজন বড় উকিল হয়। আজ পারুল তার ভুলটা বুঝতে পেরেছিল, কিন্তু আজ আর কিছু করার ছিল না। ওর মেয়ের ভবিষ্যৎ ওর জন্যই খারাপ হয়ে যায়। আর অন্যদিকে সঙ্গীতা একটা একটা পয়সা সঞ্চয় করে অনুকে উকিল বানায়। আর আজকে অনু অনেক টাকা রোজগার করে আর নিজের মাকেও শপিং করায়। ঠাকুরপো, আমার তো কমলিকাকে বেশ পছন্দ, দেখতেও সুন্দর আর বাড়িঘরও ঠিকঠাক। তুমি কি বলো? বৌদি, আমারও রিয়াকে খুব পছন্দ। এবার যা তোমাদের সবার সিদ্ধান্ত তাই আমার সিদ্ধান্ত। সত্যি আমার দেওরটা কত ভালো। এই যে ম্যাডাম, আমিও কিন্তু ওই দলেরই। আমিও কিন্তু আপনাকে প্রথম দেখাতেই পছন্দ করেছিলাম। তখনই রিয়ার মা বাবা পাত্রপক্ষকে বলে, দাদা, ছেলে মেয়েদের তো একে অপরকে পছন্দ হয়েছে, এবার আপনার ইচ্ছে থাকলে বিয়েটা পাকা হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, তাই হোক, আমাদের কোনো আপত্তি নেই। দুই পরিবারের সহমতে বিয়ে পাকা হয়ে যায়। আর ওরা যাওয়ার পরেই রিয়া তার বোনকে বলে, এই শিবানী, তুই দেখলি আমার বড় যা কিরকম সস্তার একটা শাড়ি পরে এসছে, মনে হচ্ছে বাপের বাড়ি খুব গরিব। আরে হ্যাঁ, ওরকম শাড়ি তো আমাদের বাড়ির কাজের লোকও পরে না। আরে ওই মেয়ে যা খুশি পড়ুক, তাতে তোর কি? আর গরিব হলে তো তোরই ভালো। আর তোর বিয়েতে তোর মা তোকে এত পণ দেবে যে শাশুড়ি তোকে মাথায় করে রাখবে, আর সব কাজ ওই গরিব যাকেই করতে হবে, বুঝলি মা? এরপর বিয়ের কেনাকাটা শুরু হয়ে যায়। রিয়া নিজের বিয়ের জন্য অনেক দামি দামি শাড়ি কেনে, আর সেই শাড়িগুলো মুম্বাইয়ের একটা বড় শোরুম থেকে আনা হয়েছিল। সে এইভাবেই অনেকগুলো শাড়ি কেনে, আর দেখতে দেখতেই বিয়ের দিন চলে আসে। বিয়েতেও ওর বড় যা মাত্র 2000 টাকার শাড়ি পরেছিল। আর এই দেখে বিয়ের মণ্ডপে বসে রিয়া মুখ বেঁকিয়ে মনে মনে ভাবছিল, এই চাটা না বিয়ের দিনে আমার নাকটা কাটিয়ে দিল। আরে আজকের দিনে তো একটা ভালো শাড়ি পরতে পারতিস, গরিব কোথাকার। বিয়ের পর রিয়া নিজের শ্বশুরবাড়িতে চলে আসে, যেখানে ওর মা পনে ছোট থেকে বড় সমস্ত জিনিসই দিয়ে রেখেছিল। পরের দিন সবাই বউ দেখতে এসে কিছু না কিছু গিফট রিয়াকে দিয়ে যায়। আর ওর গরিব যা একটা সস্তা শাড়ি পরে একটা গিফট নিয়ে আসে তার বড়লোক জায়ের জন্য। সবাই চলে যাওয়ার পর রিয়া ওই গিফটটা খুলে দেখে যে ওতে একটা সস্তা শাড়ি আর 1100 টাকা রয়েছে। ছি, যেরকম নিজে পরে সেরকম একটা বিচ্ছিরি শাড়ি আমাকে এনে দিয়েছে, আমি তো এই শাড়িটা কাজের লোককে দিয়ে দেব। ছি ছি। সত্যি অঙ্কুর, তোমার বৌদি না খুব কিপটে। দেখো, আমাকে একটা সস্তা শাড়ি ধরিয়ে দিয়েছে। এমনটা কেউ করে? আরে রিয়া, ছাড়ো না, বৌদির যেটা ঠিক মনে হয়েছে তাই দিয়েছে। পরের দিন রিয়া একটা দামি শাড়ি পরে রান্নাঘরে আসে। রিয়া, আজকে তো তোমার প্রথম রান্না, তো একটু মিষ্টি বানাতে হবে। কি রান্না? মাই ফুড! আমি খাবার বানাবো এই দামি শাড়ি পরে? তোমাদের গিলতে হবে তো, দাঁড়াও আমি এখনই ব্যবস্থা করছি। এই বলে রিয়া খাবার অর্ডার করলো আর সবাইকে খেতে দিল। এই নিন মা, আমার প্রথম দিনের রান্নার খাবার। কিন্তু বৌমা, তুমি বাড়িতে রান্না করলে না যে? আরে মা, সস্তায় এত কিছু খাবার এসে গেছে, আপনার আর কি চাই বলুন তো? কিন্তু রান্না তো ঘরের বউরাই করে, তাই না? হ্যাঁ রিয়া, মা একদম ঠিক বলছে। আমাদের বাড়িতে রান্নাটা কিন্তু মা আর বৌদি নিজের হাতেই করে। ঠিক আছে ঠিক আছে, বেশি লেকচার দিও না, এটাই এখন খেয়ে নাও, পরে দেখা যাবে। আর সব জিনিসপত্র সেট করতে অনেক সময় লাগবে, তাই শোনো দিদি, দুপুরে খাবারটা তুমি বানিয়ে নিও, ঠিক আছে? এইভাবেই রিয়া
কথায় কথায় নিজের বড়লোক হওয়ার প্রমাণ দিত সবাইকে। কিছুদিন পরেই দীপাবলি এলে রিয়ার মা বাবা ওদের বাড়িতে আসে আর সবার জন্য গিফট নিয়ে আসে। ওখান থেকে একটা শাড়ি নিয়ে রিয়া তার বড় জায়ের ঘরে গেল। দিদি, এই শাড়িটা মা তোমার জন্য এনেছে, তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ রিয়া, খুব পছন্দ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কেন পছন্দ হবে না? কত দামি শাড়ি বলো এটা। আমাকে দেখে তুমি যে শাড়িটা দিয়েছিলে ওর মতো সস্তা নাকি এটা? ওই শাড়ি আমাদের বাড়ির কাজের মেয়েও তো পরবে না। বড় যা বুঝতে পেরেছিল যে রিয়া ওকে সস্তা শাড়ির জন্য কথা শোনাচ্ছিল। আচ্ছা দিদি, তোমার বাড়ি থেকে তো কেউ এলো না? হ্যাঁ হ্যাঁ, মা আমাকে একটু আগেই ফোন করলো, ওরা সন্ধ্যাবেলায় আসছে। এই বলে বড় যা আবার বাড়ির কাজ করতে লাগলো। বাড়ির সমস্ত কাজ ও একাই করত, আর রিয়াকে কোনো কাজের কথা বললেই সে মুখ বেঁকাতো। তারপর সন্ধেবেলায় একটা বড় গাড়ি এসে ওদের বাড়ির সামনে থামলো। এরপর বড় জায়ের মা বাবা ঘরে এসে ঢুকলো। ওরাও খুব সাধারণ কাপড়ই পরেছিল। ওদেরকে দেখে রিয়া মুখ বেঁকালো। চলে এসছে ভিখিরিটার মা বাবা, আর খালি হাতেই এসেছে। হ্যাঁ, তখনই পেছন থেকে দুজন কাজের লোক অনেক মিষ্টি, ফল, ড্রাই ফ্রুট আর অনেক গিফট নিয়ে ঢুকলো। বেয়ান, আমাদের তরফ থেকে এই সামান্য কিছু দীপাবলির উপহার। আরে এত কিছু আনার কি দরকার ছিল? না না বিয়ান, এগুলো উপহার না, আপনাদের জন্য আমাদের ভালোবাসা। আর এমনিতেও আমরা আশ্রম চালানোর কাজে এত ব্যস্ত থাকি যে দীপাবলি ছাড়া আর আশাই হয় না। আজকেও ওখানে যাব সবাইকে মিষ্টি আর উপহার দিতে। কি, এদের অনাথ আশ্রম আছে? এদের জামা কাপড় দেখে তো মনে হয় না যে এরা এত বড় লোক। হ্যাঁ রিয়া, ওদের অনেক পয়সা, কিন্তু কখনো তা নিয়ে অহংকার করে না। বরং ওরা সাধারণ জীবন বাঁচতেই বেশি পছন্দ করে। আর তোমার দিদিরও একই ভাবনা। ও মনে করে আমরা যে টাকাটা দামি জিনিস কিনতে নষ্ট করব, তা দিয়ে কারোর অন্যের ব্যবস্থা হয়ে যাবে। আর শরীর ঢাকার জন্য দামি কাপড়ই পরতে হবে এর কোনো মানে নেই। সস্তার কাপড় দিয়েও সেটা করা যেতে পারে। হ্যাঁ ছোট বৌমা, তোমার বাপের বাড়ির থেকে বড় বৌমার বাপের বাড়ি অনেক বেশি বড় লোক, কিন্তু এরা নিজেদের পরিবর্তে অন্যের সেবায় পয়সা খরচ করাটাকেই শ্রেয় মনে করে। জানো রিয়া, আমরা যখন প্রথম দিন বৌদিকে দেখতে গিয়েছিলাম, ওনার কাপড় দেখে তো আমরা বুঝতেই পারিনি যে উনি এত বড় লোক বাড়ির মেয়ে। আর বৌদির সহজ সরল ভাবটাই আমাদের সবার খুব ভালো লেগেছিল। আর দেখো আজকে কি সুন্দর করে আমাদের সংসারটাকে সামলে রেখেছে। আমাদের বড় বৌমার তুলনাই হয় না। ওদের এইসব কথা শুনে রিয়ার চোখ লজ্জায় ঝুঁকে যায়, আর ও নিজের বড় জায়ের কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চায়, আর ওর বড় জা ওকে ক্ষমা করে দেয়। Thanks for watching.